আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাজারে চলে আসছে সবথেকে কম প্রাইসে 45 ওয়াটের ফাস্ট চার্জওয়ালা স্মার্টফোন। এখন অনেকে বলতে পারেন এইটা নতুন কি? আসলে এটা নতুন কিছু না, বাট এইটা আসলে যেই প্রাইসে নিয়ে আসছে সেটা হইতেছে নতুন বিষয়। এখানে আরও পাচ্ছেন 256GB ম্যাসিভ স্টোরেজ, অস্থির একটা ডিজাইন, 50 মেগাপিক্সেল ক্যামেরা, 90 হার্জের হাই রিফ্রেশের 5000 mAh ব্যাটারি। অ্যান্ড এই সব কিছু দিয়ে এই ফোনটার অফিসিয়াল প্রাইস ধরা হয়েছে 14,490 টাকা। আর এই নামই তো বলি নাই, এইটা হইতাছে আইটেলের নতুন লঞ্চ করা আইটেল P55+। কদিন আগে P55-এর যে রিভিউ করেছিলাম এইটা তারই বড় বাইক। তো এখন দেখার বিষয় যে এইটা আসলে 14,500 টাকা প্রাইসে কেমন হবে। বাজারে সেই সুন্দর সাজানো গোছানো মাছগুলোর মতো নয় তো, সেটা দেখতে উপরে ফিটফাট বাট ভিতরে সদরকাট। তো আজকের ভিডিওতে এই ফোনটার হচ্ছে আমরা ভালো মন্দের সব কিছু বিচার বিশ্লেষণ করবো আপনাদের সাথে নিয়ে। তাই ভিডিওটি ফুল দেখে ফেলেন, অ্যান্ড এই ঈদে আপনারা এটা নেবেন কি নেবেন না সব কিছু জানাবো এই ভিডিওতে। আপনারা দেখতেছেন জ্ঞানী ভাই, আপনাদের সঙ্গে জ্ঞান দেওয়ার জন্য আমি থাকি সাকাউত হোসেন লিমন। এই ফোনটা হাতে না ধরলে বুঝতেই পারবেন না এইটা আসলে কি জিনিস আর কতটা জুস। ইকোলেদারের কারুকাজে সুন্দর করে সাজানো হয়েছে ডুয়াল টোন ফিনিশ দিয়ে। এটা ধরে কখনোই মনে হয় না যে এই প্রাইস 14,000 টাকা এতটাই গর্জিয়াস অ্যান্ড প্রিমিয়াম ফিল দেয়। অনেক তো করলাম শুনাম, এখন আসেন মূল কথায়। এটা P55 জাস্ট ক্যামেরা অ্যান্ড ডিজাইনে কিছুটা কাটাকাটি অ্যান্ড ছাটাছাটি করে এর নাম দিয়ে দিছে P55+। পুরোটাই প্লাস্টিক বিল্ড অ্যান্ড পলিকার্বনেট বডির ফোন, বাট এটাতে আপনারা দুইটা ভেরিয়েন্ট পেয়ে যাবেন, একটা নর্মাল এডিশন আর একটা লেদার এডিশন। আমার হাতে একটা যেহেতু লেদার এডিশন ছিল, এটাতে ফিঙ্গার ক্যাচ করে না, দাগ পড়ার সম্ভাবনা খুবই কম, তবে কাভার ছাড়া ব্যবহার করলে এটা কালচে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর এটার সাইডের যে প্রলেপটা দেওয়া হয়েছে এটা অনেকটা গ্লসি। লাস্ট যে কয়টা ফোনে হচ্ছে যে গ্লসি ফিনিশ দেওয়া হয়েছে, বেশ কয়েকটারে দেখলাম যে সাইডে হচ্ছে যে দাগ পড়ে গেছে, এইটারও চান্স আছে। কিন্তু এটা গ্রিপিং ভালো ছিল, কর্নারগুলো কার্বি টাইপের হওয়ার জন্য। বাদ পড়ে নাই সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, এটা যথেষ্ট অ্যাকুরেট ছিল, বাট এটার অ্যানিমেশনটা একটু ফাস্ট আশা করেছিলাম, যেটা আমাকে হতাশই করছে। ভালো লাগছে যে 5000 mAh ব্যাটারি হওয়ার পরও এর থিকনেস হইতেছে 8.3 মিলিমিটার আর এর ওয়েট হচ্ছে 187 গ্রাম। ওয়েট ডিস্ট্রিবিউশন সত্যিকার অর্থে ভালো ছিল, বাট এটা বড় হওয়ার জন্য এক হাতে যখন ব্যবহার করবেন তখন কিছুটা সমস্যায় পড়বেন। তবে এটা একবার আমার কাছে পলকা টাইপের লাগে না, যথেষ্ট শক্তপোক্ত অ্যান্ড ডিউরেবল ছিল। আশা করেছিলাম যে এখানে ডুয়াল স্পিকার দিবে, বাট এখানে সিঙ্গেল স্পিকার দিয়েছে, যেটা সাউন্ড কোয়ালিটি ঠিকঠাকই আছে, বাট বর্তমানে এর থেকে কম প্রাইস পয়েন্টে অনেকে ডুয়াল স্পিকার দিতেছে। আরও হতাশ হয়েছি যে এখানে সিঙ্গেল স্পিকার তো দিছেই, এখানে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন কোনো রকম মাইক দেওয়া হয় নাই, যেটাও কিছুটা ডিসঅ্যাপয়েন্টিং করছে। তাছাড়া যাবতীয় পোর্টস অ্যান্ড বাটন, যেমন হচ্ছে যে দুইটি সিমের পাশাপাশি মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক অ্যাভেলেবেল আছে। তবে ডিসপ্লে পার্টে আসলে মনটা ভালো হয়ে যাবে, কেননা এইটাতে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চের একটি IPS HD+ ডিসপ্লে, যার PPI হচ্ছে 267 PPI। অ্যান্ড এখানে 5 হোল ব্যবহার করা হয়েছে। ডিসপ্লেটা আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে, যথেষ্ট কালারফুল ছিল। তবে রেগুলার 720p হওয়ার জন্য অবশ্যই কাছে থেকে যখন ভিডিও দেখবেন তখন হচ্ছে যে শার্পনেসের ঘাটতি ফিল করবেন। অ্যান্ড এটা দিয়ে হচ্ছে যে আপ টু 1080p পর্যন্ত ভিডিও দেখতে পারবেন, 2K পর্যন্ত দেখতে পারবেন না। অ্যান্ড 5 হোল হওয়ার জন্য মিডিয়া কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স ভালো ছিল। অ্যান্ড এখানে 90 হার্জের হাই রিফ্রেশ রেট দেওয়া হয়েছে, যেটা হচ্ছে যে ভালোভাবেই পুশ করতে পারতেছিল। ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং যখন করতেছিলাম তেমন কোনো রকম লেটেন্সি খেয়াল করে নাই, বাট কিছু কিছু সময় হচ্ছে যে ক্রোমে বা কিছু কিছু ওয়েবসাইটে অ্যাকুরেটভাবে পুশ করতে পারে না। অ্যান্ড ভিউইং অ্যাঙ্গেল ভালো ছিল, বাট এর প্রোটেকশন হিসেবে কি থাকছে কোথাও ঘাটাঘাটি করে পাই নাই, যার জন্য অবশ্যই আলাদা করে একটি স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে রাখবেন। অ্যান্ড এটার যে চিন অ্যান্ড বেজেল, উপরের চিনটা কমই ছিল, বাট লোয়ার চিনটা একটু বেশি মনে হয়েছে। এটা আর একটু ন্যারো থাকলে দেখতে আর একটু বেশি ভালো লাগতো। আর এর পিক ব্রাইটনেস হচ্ছে যে 400 নিটস, যেটা হচ্ছে যে ইনডোরের জন্য ঠিকঠাক আছে। অ্যান্ড এইটার ডিসপ্লে নিয়ে সবথেকে বড় প্রবলেম হচ্ছে এইটাই যে আইটেলের ডিসপ্লে পিক ব্রাইটনেস 400 হইলেও এটা অন্যান্য ডিসপ্লে থেকে একটু কমই ব্রাইট মনে হয়। তারপরে এটা ইনডোরে ভালোভাবে ব্যবহার করতে পারবেন, বাট যখন হচ্ছে যে বাহিরে গিয়ে ব্যবহার করবেন, ইভেন হচ্ছে সানলাইটে ব্যবহার করবেন, তখন কিছুটা প্রবলেম ফেস করবেন। এইখানে কোনো রকম পরিবর্তন ছাড়াই আগেরবারের ক্যামেরা সেটআপটাই বসায় দিছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেল, তবে এইটা কিন্তু ইউএসডি মোড হিসেবে কাজ করে। আরেকটা হচ্ছে 0.8 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর এর ফ্রন্টে আসলেই পাচ্ছেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এটা দিয়ে আপনারা 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এখন যদি বলতে হয় আসলে 14,000 টাকা দামের একটা স্মার্টফোন থেকে আমি আসলে যেমনটা আশা করেছিলাম এটা এতটা ডেলিভার করতে পারে না।
তারপরও যদি ছবিগুলো নিয়ে বিস্তর বলতে হয় তাহলে ডিরেক্ট সানলাইটে ইভেন হচ্ছে যে দিনের বেলায় ভালো লাইটিং কন্ডিশনে ঠিকঠাক ছবি পেয়ে যাবেন, বাট যখন হচ্ছে যে লো লাইটে চলে যাবেন ইভেন হচ্ছে যে ইনডোরে ছবি ক্যাপচার করবেন তখন ডিটেলস কমে যায়, পাশাপাশি হচ্ছে যে গ্রেনের দেখা পেয়েছি। অ্যান্ড এখানে সব থেকে বড় যে প্রবলেমটা ফেস করেছি সেটা হইতেছে এটা দিয়ে যখন আপনারা ছোট সাবজেক্টে ফোকাস করতে যাবেন তখন এটা ফোকাস ডিটেক্ট করতে অনেক বেশি প্রবলেম করে। আর যদি পোর্ট্রেট মোড নিয়ে বলতে হয় তাহলে সফটওয়্যার বেস পোর্ট্রেট যেমন আসে এটাও তেমনই মিসম্যাচ করে চুলের এরিয়াগুলোতে, ইভেন হচ্ছে যে আপনার আশেপাশে বা হাতে যদি ছোট কিছু থাকে তাহলে ওইটা ডিটেক্ট করতে পারে না, এটা নিয়ে প্রবলেম করে। আর যদি ফ্রন্ট ক্যামেরাটা নিয়ে বলতে হয় তাহলে এইটা ঠিকঠাকই ছিল, তবে 14,000-এ এখনও ইমপ্রুভের দরকার আছে আইটেলের অনেকগুলো পার্টে। আর পোর্ট্রেট মোড নিয়ে বলতে গেলে সন্তুষ্ট হওয়ার মতোই ছিল, এটা নিয়ে আর কমপ্লেন করবো না। তারপরে ছবিগুলো দিয়ে দিলাম, আপনারা দেখে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আইটেল এখানে অনেক বড় একটা মাইন্ড গেম খেলছে, সবাইকে হাইলাইট করছে যে এটার 8GB র্যাম অ্যান্ড 256GB ইন্টারনাল স্টোরেজ, যার স্টোরেজটাই হচ্ছে eMMC 5.1, বাট এইটাতে ব্যবহার করা হয়েছে টাইগার সিরিজের T606, যেটা হচ্ছে 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা। এটা ভালো চিপসেট, কিন্তু এইটা আমরা 8 থেকে 10,000 টাকা প্রাইস পয়েন্টে হরহামেশাই দেখে থাকি। তো এখন 14,000 টাকা প্রাইস পয়েন্টে এটা হজম করতে অনেকটা কষ্টই হবে। তারপরে এটা দিয়ে আমরা বেঞ্চমার্ক টেস্ট করেছি, যেটা সিঙ্গেল করে 376 অ্যান্ড মাল্টি করে 1267 স্কোর করে। এই স্কোরটা ভালো হইলেও প্রাইস পয়েন্ট অনুযায়ী সন্তোষজনক না। যদি এর পারফরমেন্স নিয়ে বলতে হয় তাহলে 8GB সুবাদে বেসিক কাজকর্ম যেমন হচ্ছে ফেসবুক চালানো, ইউটিউব দেখা, অন্যান্য যে টুকিটাকি গেম প্লে আছে সেগুলো ভালোভাবেই সারতে পারতেছিলাম। র্যাম ম্যানেজমেন্টও ভালো ছিল, ব্যাকগ্রাউন্ডে 8-10টা অ্যাপ রেখে ভালোভাবেই কাজ করা যায়, বাট যখন হচ্ছে এর থেকে বেশি চাপ দিবেন তখন হচ্ছে যে ফোনটা ল্যাগ করে। আর যদি গেম প্লে নিয়ে বলতে হয় তাহলে যারা হচ্ছে একটু হেভি গেমার, ইভেন হচ্ছে যে ফোন কেনার মূল কারণে হচ্ছে যে গেম প্লে, তারা এটা ডিরেক্ট অ্যাভয়েড করতে পারেন, কেননা T606 দিয়ে হচ্ছে যে বেসিক গেম প্লে পসিবল, বাট হার্ডকোর গেম প্লে করলে এই ফোনটা ল্যাগ বা হিকাপেট দেখা দিবে। তারপরে এটা দিয়ে আমি Asphalt 9 খেলেছি, গেম প্লে ভালো হইলেও এটার যে কালারটা এটা আমার কাছে সন্তোষজনক মনে হয় নাই। পাশাপাশি গাড়িগুলো যখন ক্র্যাশ করে তখন হচ্ছে যে আটকে যাচ্ছিল এমন একটা ভাব করে। এর পাশাপাশি এটা দিয়ে আমি কল অফ ডিউটি মোবাইল খেলেছি, যেটা হচ্ছে যে মিডিয়াম গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে সেট করে খেলতে পারবেন। গেম প্লে যদিও শুরুর দিকে ভালো ছিল, বাট তারা যখন আধা ঘন্টার উপরে গেম প্লে করে ফেলবেন তখন ফোনটা ভালোই হিট হয়। পাশাপাশি হচ্ছে যে ফ্রেম ড্রপের দেখা পেয়েছি। তাছাড়া এমনিতে যারা বেসিক গেম প্লে করেন, যেমন হচ্ছে যে 2D 3D গেম প্লে করেন, ক্রিকেট, সাবওয়ে সার্ফার, আব্বা আম্মার জন্য নিতে যাচ্ছেন, তাদের জন্য ঠিকঠাক আছে, বাট গেমিংয়ের জন্য এটা অবশ্যই না, আমি এটা ডিরেক্ট অ্যাভয়েড করতে বলবো আপনাদের। আর এর সফটওয়্যার পার্টে আসলেই পাচ্ছেন Android 13 আউট অফ দ্য বক্স Itel OS। Itel OS নিয়ে বলতে গেলে এটা আগের থেকে ক্লিন অ্যান্ড ব্লোটওয়্যার ফ্রি হইলেও বেশ কয়েকটা ব্লোটওয়্যার এখনও বাইচে আছে যেগুলোকে আপনাদের নিজের হাতে হত্যা করতে হবে। তার ভিতরে 2-3টা আবার দেখলাম যে আনইনস্টল করা যায় না। ভালো ব্যাপার যে সেগুলোকে আপনারা আবার কাস্টমাইজ করে নিতে পারবেন, কিন্তু এগুলোর জন্য ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং যখন করতেছিলাম সেখানে অ্যাডের দেখা পেয়েছি। তাছাড়া রেগুলার মাল্টিটাস্কিংয়ে তেমন কোনো রকম ল্যাগ বা হিকাপের দেখা পায় না। ভালো ব্যাপার যে এখানে আপনারা গেমিং মোডের পাশাপাশি আরও বেশ কয়েকটা অপশন পেয়ে যাচ্ছেন, যেগুলো যদি কাস্টমাইজ করে নিতে পারেন তাহলে এটা থেকে বেটার একটা আউটপুট পেয়ে যাবেন। অ্যান্ড আমি আপনাদেরকে রেকমেন্ড করবো এটার যে স্টোরেজটা আছে সেটা ফ্রি রাখার চেষ্টা করবেন, তাতে করে এটা থেকে আরেকটু বেটার আউটপুট পাবেন। এই ফোনটার আরেকটা হাইলাইটেড ফিচার হচ্ছে এর চার্জার। এটা নিয়ে একটু পরে বলি। এটাতে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি। সত্যি বলতে এটা দিয়ে ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, ছবি দেখা, ক্যামেরা দিয়ে ছবি তোলা, তারপরে গেম প্লে, এইসব কাজ করে হচ্ছে যে একদিন বা একদিনের উপরে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছিলাম। বাট যখন হচ্ছে যে 90 Hz ব্যবহার করে একটা না গেম প্লে বা হার্ডকোর ব্যবহার করতেছিলাম, তখন একটা না যদি গেম প্লে করেন তাহলে এইটা হচ্ছে যে 5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম দিতে পারে। বাট এইটা ছাড়া হচ্ছে যে টুকটাক গেম প্লে, ইভেন হচ্ছে যে অন্যান্য কাজকর্ম মিলে যদি করেন তাহলে এটা হচ্ছে 6.5 থেকে 7 ঘন্টার ভিতরে ওঠানামা করে। তবে ভালো ব্যাপার যে এই ফোনটার বক্সে দেওয়া হয়েছে 45 ওয়াটের একটা ফাস্ট চার্জার, যেটাতে এই প্রাইস পয়েন্টে কেউই দেয় না। অ্যান্ড এটা দিয়ে এই ফোনটা 0 to 100% হইতে 50 থেকে 55 মিনিটের মতো সময় নিচ্ছিল, যেটা অবশ্যই এই প্রাইস পয়েন্টে অনেকটাই প্রশংসার দাবিদার। এখন আসে মূল কথায়, 14,500 টাকা প্রাইস পয়েন্টে এই ফোনটা আসলে কেমন হবে। সত্যি বলতে যারা আসলে গেমিংয়ের জন্য একটা স্মার্টফোন নিতে যাচ্ছেন তারা এটা থেকে 10 হাত দূরে থাকবেন। বাট যারা হচ্ছে যে ডিসেন্ট পারফরমেন্স করা একটা স্মার্টফোন দরকার, বাট স্টোরেজটা বেশি হবে অ্যান্ড ডিজাইনটা সুন্দর হইতে হবে, পাশাপাশি ক্যামেরাটা ঠিকঠাক হইলেই চলবে, তেমন কোনো রকম কমপ্লেন নাই। বাট ফাস্ট চার্জারটা হচ্ছে যে টেস্ট করতে যাচ্ছেন 45 ওয়াটের, তাদের জন্য এটা হচ্ছে যে দেখতে পারেন। বাট তারপরে আমি বলবো যে গেমিংয়ের জন্য নিতে চাইলে এটা আপনারা ডিরেক্ট অ্যাভয়েড করবেন। তাছাড়া ডিজাইনটা সত্যিকার অর্থে ভালো ছিল, ডিসপ্লে পার্টটাও কনসিডার করার মতো, বাট ক্যামেরা পারফরমেন্স এই পার্টগুলোতে আইটেলের আরও বেশি নজর দেওয়ার দরকার আছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।